সুপ্রিয় শিক্ষার্থী, শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক ক্লাস। অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে তোমাদের স্বাগতম। অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম 2020 একাদশ ও দ্বাদশ শ্রেণী মানবিক বিভাগ। বিষয় পরিণতি ও সুশাসন। আলোচ্য বিষয় পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক। উপস্থাপনায় আমি ডক্টর জুয়েল হোসেন দেওয়ান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের লেকচার নম্বর 5, একাদশ শ্রেণী, প্রথম অধ্যায়। এবং এই লেকচারটা তোমরা ফেসবুক পেজে ডক্টর জুয়েল হোসেন মানবিক বিভাগ 2020-2021 শিক্ষাবর্ষ, সাভার সরকারি কলেজ লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা প্রথম অধ্যায় এবং অধ্যায় শিরোনাম পরিণতি ও সুশাসন পরিচিতি নিয়ে আলোচনা করব এবং এর পূর্বে কয়েকটি লেকচার দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের উপর, এবং আজকে এই লেকচারটি তোমাদের শেষ। তো আসি আজকের প্রথম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক। পাঠ পরিচিতি বা পাঠ পরিকল্পনা। আলোচ্য বিষয় পরিণতি সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক। এই বিষয়ে আমরা যে পাঠ পরিকল্পনা তৈরি করেছি তা হলো প্রথমত পরিণতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন, অর্থাৎ সিভিক্স এন্ড গুড গভর্নেন্স এন্ড পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। দ্বিতীয়ত পরিণতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ, অর্থাৎ সিভিক্স এন্ড গুড গভর্নেন্স এন্ড হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ। তৃতীয়ত পরিণতি ও সুশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ সিভিক্স এন্ড গুড গভর্নেন্স এন্ড আইসিটি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পরিণতি সুশাসনের সাথে অন্যান্য জ্ঞানের অন্যান্য ক্ষেত্রে যে সম্পর্ক, এই আলোচ্য বিষয়ের উপর পাঠ পরিচিতি সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন। পরিণতি সুশাসনের সাথে জনসংখ্যা ও উন্নয়ন চর্চার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। পরিণতি সুশাসনের রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠীর উন্নয়নের কাজে করে। পরিণতি সুশাসন জনসংখ্যা ও উন্নয়ন চর্চা রাষ্ট্রের নাগরিকদের জীবন মানের উন্নতি কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে আলোচনা করে। ফলে পরিণতির সাথে জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সম্পর্ক রয়েছে। অতি সাম্প্রতিক বিষয় হলো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে একটি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে উক্ত দেশের জনসাধারণের সার্বিক অবস্থার উপর। নিম্নে পরিণতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরা হলো। অর্থাৎ এখন আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন, এই বিষয়গুলোর মধ্যে কোন কোন ক্ষেত্রে সাদৃশ্য বিদ্যমান এবং কোন কোন ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। সাদৃশ্য, তোমরা দেখতে পাচ্ছ সাদৃশ্যের ক্ষেত্রে আলোচ্য বিষয় এক ও অভিন্ন, অর্থাৎ পরিণতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা। এই বিষয়ের ক্ষেত্রে দেখা যায় যে উভয়ের আলোচ্য বিষয় এক এবং অভিন্ন। যেমন পরিণতি ও সুশাসন রাষ্ট্রের
বসবাসরত নাগরিকের বা জনগণের সব ধরনের অধিকার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তেমনি জনসংখ্যা ও উন্নয়ন চর্চার আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যার সার্বিক উন্নয়ন নিয়ে। এদিক থেকে বিচার করলে দেখা যায় যে পরিণতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চার আলোচনার ক্ষেত্র এক এবং অভিন্ন। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ বিষয়টি। একে অপরের পরিপূরক, অর্থাৎ আমরা সাদৃশ্যের ক্ষেত্রে দেখতে পাই যে পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন চর্চা একে অপরের পরিপূরক। কিভাবে? পৌরনীতি ও সুশাসনের জ্ঞান রাষ্ট্রের জনগণের উন্নয়ন চর্চাকে ব্যাপকভাবে প্রভাবিত করে, আবার দেশের জনসংখ্যার প্রয়োজন অনুযায়ী না হয়ে কম বেশি হলে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা বা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তাই বলা যায় পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন চর্চা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে। এরপর আসি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পৌরনীতি সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চার মধ্যে আমরা সাদৃশ্য লক্ষ্য করি। যেমন পৌরনীতি ন্যায়, অর্থাৎ পৌরনীতি নাগরিকদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যা সম্পূর্ণরূপে নির্ভর করে রাষ্ট্রের জনসাধারণ বা নাগরিকের উপর। নাগরিকগণ যদি ন্যায়নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, অধিকার সচেতন হয়, তাহলে রাষ্ট্রের অগ্রগতিতে কোনো সমস্যাই তৈরি হয় না। পৌরনীতি ও সুশাসন এই বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে। অন্যদিকে নাগরিকদের সঠিক সম্পদ হিসেবে বিবেচনা করে কিভাবে রাষ্ট্রের উন্নয়নে জনসংখ্যাকে কাজে লাগানো যায় সেই বিষয়টাই জনসংখ্যা ও উন্নয়ন চর্চা স্টাডি করে। সুতরাং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়নের মধ্যে আমরা একটি সাদৃশ্য বা সম্পর্ক লক্ষ্য করি। এরপরে আসি রাষ্ট্রের উন্নয়নে, অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নে পৌরনীতি সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চার মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে বা কি ধরনের মিল রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করব। পৌরনীতি সুশাসনের উদ্দেশ্য হলো সত্যিকারের উন্নয়নমুখী ও সময়োপযোগী নাগরিক সমাজ গড়ে তোলা, যাদের মাধ্যমে রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হতে পারে। ঠিক জনসংখ্যা ও উন্নয়ন চর্চার বিষয়টি হচ্ছে জনগণকে নিয়ে, অর্থাৎ উন্নয়ন চর্চার বিষয়টি হচ্ছে জনসংখ্যা বিন্যাস, ব্যবস্থাপনা, দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে জনসংখ্যার বন্টন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নিয়োগ, স্থানান্তর, গ্রামের মধ্যে সমন্বয় সাধন, এইসব বিষয়ে আলোচনা করাই থাকে। সুতরাং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিণতি সুশাসন যেমন একদিকে নাগরিকের মানবাধিকার বা অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন এবং অন্যদিকে জনসংখ্যা উন্নয়ন চর্চা নাগরিকদের সমন্বয় সাধন, বৈষম্য দূরীকরণ, নিয়োগ, অগ্রগতি, জনসংখ্যার মূল্যায়ন এইসব বিষয়ে আলোচনা করে থাকেন। এরপর আসি বৈসাদৃশ্য, অর্থাৎ পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়নের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় সেটা নিয়ে এখন আলোচনা করছি। যেমন উৎপত্তিগত পার্থক্য। উৎপত্তিগত দিক থেকে বিশ্লেষণ করলে পরিণতির সাথে পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়নের মধ্যে একটি বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। পরিণতির ধারণা প্রাচীনকাল থেকে শুরু হয়েছে। যখন থেকে নাগরিক জীবনের উদ্ভব হয়েছে ঠিক তখনই পরিণতির উৎপত্তি হয়েছে। আধুনিক যুগে এসে পরিণতির সাথে সুশাসন প্রত্যয়টি যোগ হয়ে এটি আরো বেশি গতিশীল হয়েছে। অন্যদিকে জনসংখ্যা ও উন্নয়ন চর্চা বিষয়টি অনেক পরে এসেছে। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে সামাজিক জীবন ও রাষ্ট্রের জীবন পরিচালনা করতে গিয়ে মানুষ যখন নানান সমস্যার ভোগ করছে ঠিক তখনই জনসংখ্যা ও উন্নয়ন চর্চা বিষয়টি উদ্ভব হয়েছে। এরপর আসি পরিধি ও বিষয়বস্তুগত। পরিধি ও বিষয়বস্তুগত দিক থেকে পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়নের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। পরিণতি সুশাসন বিষয়ে অধিকার, কর্তব্য, আইন, স্বাধীনতা, সাম্য, বিচার ব্যবস্থা সহ নাগরিক ও নাগরিক বিষয়ক সকল
কিছুই নিয়েই আলোচনা করে। এই বিষয়টি পরিধি ও বিষয়বস্তুর অনেক ব্যাপক ও বিস্তৃত, অর্থাৎ পরিধি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক। অন্যদিকে জনসংখ্যা ও উন্নয়ন চর্চা বিষয়টি পরিধি ও বিষয়বস্তু পরিধি ও সুশাসনের তুলনায় অনেক সংক্ষিপ্ত। এতে শুধু জনসমষ্টি, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি এবং এ কারণে সৃষ্ট সমস্যা ও তার সমাধান ও জনস্বাস্থ্য জননৈতিক ধারণা নিয়েই আলোচনা করে থাকে। আলোচনার পদ্ধতিগত পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন চর্চার আলোচনা পদ্ধতি এক রকম নয়। পরিণতি সুশাসন তথ্য অনুসন্ধানমূলক পদ্ধতিতে আলোচনা করে থাকে, অন্যদিকে জনসংখ্যা উন্নয়ন চর্চা গাণিতিক বিশ্লেষণধর্মী পদ্ধতিতে আলোচনা করে। আদর্শিক ও বস্তুনিষ্ঠ অমিল। পরিণতি সুশাসন এবং এই ধরনের আদর্শিক বিজ্ঞান এটি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করে, অন্যদিকে জনসংখ্যা উন্নয়ন চর্চা প্রত্যক্ষ এবং বস্তুনিষ্ঠ বিষয়ে আলোচনা করে। উপযুক্ত আলোচনা শেষ হয়ে বলা যায় যে পরিণতি ও সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন চর্চার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে মিল বা পরিলক্ষিত হলেও উভয়ের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অমিল পরিলক্ষিত হলেও উভয়ের মধ্যে মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ পরিণতি সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন চর্চার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো। এখন আমরা আলোচনা করব পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ নিয়ে, এবং এক্ষেত্রে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ এর মধ্যে যে সকল ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে সেগুলো এবং যে সব ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। বর্তমান কালের সমসাময়িক বিষয় হিসেবে হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। কাজে পরিণতি সুশাসনের সাথে হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ বিষয়ের একটি সুগভীর সম্পর্ক রয়েছে। নিম্নে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো তুলে ধরা হলো। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকতে পারে এবং কি ধরনের বৈসাদৃশ্য থাকতে পারে সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায় যে বিষয়গত বা বিষয়বস্তুগত দিক থেকে মিল, অর্থাৎ পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের ক্ষেত্রে বিষয়বস্তুগত দিক থেকে যে মিল রয়েছে সেটা এখন আমরা আলোচনা করব। পরিণতি সুশাসন যেমন নাগরিক জীবনের সব বিষয় নিয়ে আলোচনা করে এবং সুষ্ঠু ও সুন্দর সমাজ ও রাষ্ট্রের গঠনের প্রয়াস চালায়, তেমনি হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ রাষ্ট্রের সব নাগরিকের বিশেষত নারীদের সব ধরনের মানব অধিকার বিষয়ক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর সমাজ গড়ার চেষ্টা করে। তাহলে আমরা বিষয়বস্তুগত দিক থেকে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের মধ্যে একটা গভীর সম্পর্ক লক্ষ্য করি। এখন যদি আমরা বৈসাদৃশ্য বা পার্থক্যের দিকে আসি তাহলে দেখা যায় যে পরিধি ও বিষয়বস্তুগত দিক থেকে পার্থক্য, অর্থাৎ পরিধি ও বিষয়বস্তুগত দিক থেকে পার্থক্য লক্ষ্য করলে দেখা যায় যে পরিণতি সুশাসন নাগরিক এবং নাগরিকতা বিষয়ক সব বিষয় নিয়ে আলোচনা করে, যে কারণে এই বিষয়ের বিষয়বস্তু পরিধি অনেক বিস্তৃত। অন্যদিকে হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের আলোচ্য বিষয় হলো শুধু মানবাধিকার ও জেন্ডার। তাহলে আমরা পরিধি ও বিষয়বস্তুগত দিক থেকে আমরা পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এবং জেন্ডার স্টাডিজের মধ্যে একটি বৈসাদৃশ্য লক্ষ্য করছি। আমরা কিন্তু সাদৃশ্যের পাশাপাশি বৈসাদৃশ্য নিয়েও আলোচনা করছি, নিশ্চয় তোমরা বুঝতে পারবে। এখন আসি সাদৃশ্যের ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য এক, অর্থাৎ পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের লক্ষ্য উদ্দেশ্য এক এবং অভিন্ন। যদি সমাজে মানবাধিকার সুনিশ্চিত হয়, লিঙ্গগত বৈষম্য না থাকে, তাহলে বোঝা যায় উক্ত সমাজে সুশাসন বিদ্যমান। আর এমন একটি সমাজ প্রতিষ্ঠাই হলো পরিণতি সুশাসনের মূল লক্ষ্য। এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজের লক্ষ্য হচ্ছে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা, বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। তাহলে লক্ষ্য ও উদ্দেশ্যগত দিক থেকে আমরা পরিণতি সুশাসনের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পাই বা দেখতে পাই। উৎপত্তিগত দিক থেকে বৈসাদৃশ্য বা পার্থক্য।
অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ এর মধ্যে যে পার্থক্য আমরা দেখতে পাই বা লক্ষ্য করি সেটা এখন আলোচনা করছি। পরিণতি সুশাসনের উৎপত্তি ঘটেছে প্রাচীনকাল থেকে, অন্যদিকে হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ এর উৎপত্তি হয়েছে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে। অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে পরিণতি সুশাসন বহু আগে থেকে উৎপত্তি লাভ করেছে, বিশেষ করে পরিণতি এবং পরিণতির সাথে সুশাসন একত্রিত হয়ে একটা গতিশীল বিষয়ে পরিণত হয়েছে, এবং অন্যদিকে হিউম্যান রাইটস রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর উৎপত্তি লাভ করেছে। তার মানে উৎপত্তিগত দিক থেকে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ এর মধ্যে আমরা একটি অমিল বা বৈসাদৃশ্য লক্ষ্য করি। এরপরে আসি মানবাধিকার প্রতিষ্ঠা। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ এবং পরিণতি সুশাসনের মধ্যে যে সকল ক্ষেত্রে মিল আমরা দেখতে পাই সেটা নিয়ে আলোচনা করছি। মানবাধিকার প্রতিষ্ঠা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করে। সব নাগরিকের তথ্য জানার অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, ধর্মীয় অধিকার, ব্যক্তিগত নিরাপত্তার অধিকার, বাক স্বাধীনতা প্রভৃতি সংবিধান ও আন্তর্জাতিক আইনসম্মত অধিকার আছে। রাষ্ট্র এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারে না। পরিণতি সুশাসন যেমন রাষ্ট্রের সব নাগরিকের জীবন উন্নত করে তোলার চেষ্টা চালায়, তেমনি হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ রাষ্ট্রের অভ্যন্তরে সব নাগরিকের লিঙ্গ সমতা, জেন্ডার ইতিহাস, লিঙ্গগত বৈষম্য বিলোপ সাধন, মানুষে মানুষের সমতা বিধান করে। এটি একটি সুন্দর মানবতাবাদী বিশ্ব প্রতিষ্ঠায় কাজ করে। অর্থাৎ মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস একই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে কাজ করে। অর্থাৎ মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডারের মধ্যে, জেন্ডার স্টাডিজ এর মধ্যে আমরা লক্ষ্যগত উদ্দেশ্যগত মিল খুঁজে পাই। এরপরে আসি জেন্ডার বিষয়ক ক্ষেত্রে পরিণতি সুশাসন হিউম্যান রাইটস এর মধ্যে যে বৈসাদৃশ্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। পরিণতি সুশাসন রাষ্ট্রের সকল মানুষকে নাগরিক হিসেবে গণ্য করে। নাগরিক পুরুষ কিংবা নারী এক্ষেত্রে আলাদা করে না। এখানে রাষ্ট্রের সকল নাগরিকের জন্য অভিন্ন রাজনৈতিক, সামাজিক, আইনগত, অর্থনৈতিক সুবিধা এবং অধিকার নিশ্চিত করে। অন্যদিকে জেন্ডার স্টাডিজ নারী পুরুষ সম্পর্কে আলাদাভাবে আলোচনা করে থাকে। অর্থাৎ জেন্ডারগত বিষয় নিয়ে যদি আমরা বৈসাদৃশ্য বিষয়টি জানার চেষ্টা করি তাহলে পরিণতি সুশাসন নাগরিক সকল নাগরিককে নিয়ে আলোচনা করে, আর হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ শুধুমাত্র নারীদেরকে নিয়ে আলোচনা করে। এখন আসি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এর মধ্যে যে মিল রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জেন্ডার স্টাডিজ ও পরিণতি ও সুশাসনের আলোচনা অন্যতম অনুষঙ্গ, কেননা এর মাধ্যমে নারীর স্বকীয়তা পুরুষের কাছ থেকে প্রকাশিত হয়। জেন্ডার স্টাডিজের মাধ্যমে সমাজে নারী তার স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। রাষ্ট্র কোনোভাবে শুধু নারী বলে তাকে অবজ্ঞা, অবহেলা এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। অর্থাৎ পরিণতি ও সুশাসন এবং জেন্ডার স্টাডিজের মাধ্যমে সমাজে নারী পুরুষের বৈষম্য বিলোপ করে সত্যিকারের মানবাধিকার ভিত্তিক একটি কল্যাণকামী রাষ্ট্রে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কল্যাণকামী রাষ্ট্রের ক্ষেত্রে সুশাসন এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ এর ক্ষেত্রে যে মিল রয়েছে সেইগুলো সম্পর্কে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, আমরা যদি দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পরিণতি সুশাসন মানুষকে প্রথমে সামাজিক ও রাজনৈতিক জীব হিসেবে বিবেচনা করে, এ বিষয়ে মানুষ বা নাগরিকের সার্বিক দিক উন্নয়নে কাজ করে। অন্যদিকে হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ মানুষকে সামাজিক জীব হিসাবে দেখে এবং মানবিক বিষয় বেশি বিবেচনা করে থাকে। অর্থাৎ হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজ নারীদেরকে মানবিক এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করে। নাগরিকের কল্যাণ সাধন, নাগরিকের কল্যাণ সাধনের ক্ষেত্রে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস এবং জেন্ডার স্টাডিজের মধ্যে আমরা মিল লক্ষ্য করি বা খুঁজে পাই। অর্থাৎ পরিণতি সুশাসন নাগরিকের সার্বিক কল্যাণ নিয়ে কাজ করে এবং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার স্টাডিজও নারীদের সহ সকল নাগরিকের মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা পরিণতি সুশাসন এবং তথ্য প্রযুক্তিগত দিক থেকে এই সম্পর্ক বা সাদৃশ্য বৈসাদৃশ্য কি কি ক্ষেত্রে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বর্তমান বিশ্ব তথ্য ও প্রযুক্তি বিশ্ব। আধুনিক তথ্য প্রযুক্তিতে ব্যবহার করেই মানুষের জীবন অনেক সহজ হয়েছে। জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় লেগেছে প্রযুক্তির ছোঁয়া, যার মাধ্যমে বিকশিত হয়েছে নতুন ধারা
পরিণতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিম্নে পরিণতি ও সুশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো তুলে ধরা হলো। সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায় যে নাগরিকের সেবা, অর্থাৎ নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে পরিণতি সুশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি লক্ষ্য উদ্দেশ্য এক এবং একই উদ্দেশ্য নিয়ে কাজ করে। পরিণতি সুশাসনের বিষয়বস্তু হলো নাগরিক জীবনের সার্বিক বিষয়। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি সবকিছুকে সহজ করেছে, অর্থাৎ নাগরিক সেবা সুন্দরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেয়। আবার আমরা বৈসাদৃশ্য যদি নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়বস্তু পরিধিগত থেকে বিষয় দিক থেকে দেখা যায় যে পরিণতি সুশাসন নাগরিক ও নাগরিকতা বিষয় সব বিষয় নিয়ে আলোচনা করে। এ শাস্ত্রের বিষয়বস্তু পরিধি নাগরিক সংক্রান্ত বিষয়। অপরদিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ প্রভৃতি কাজের উপর অধিক গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং দুটি শাস্ত্রের বিষয়বস্তু পরিধি ভিন্ন। এরপর আসি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে। বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার নাগরিক জীবনে এনেছে স্বস্তি। নাগরিক জীবনের আর্থসামাজিক রাজনৈতিক বিষয়গুলো প্রযুক্তির ছোঁয়ায় বিকশিত হচ্ছে। পাশাপাশি বিশ্ব রাজনীতির অভাবনীয় পরিবর্তন সম্পর্কে নাগরিকগণ সম্যক ধারণা লাভ করছে। ফলে প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনও নাগরিকগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পরিণতি সুশাসন এবং তথ্য প্রযুক্তির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেইগুলো সম্পর্কে। অনুশীলনীগত পদ্ধতি, অর্থাৎ পদ্ধতিগত দিক থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে পরিণতি সুশাসন এবং জেন্ডার স্টাডি দুঃখিত তথ্য প্রযুক্তির মধ্যে যে আমরা পার্থক্য লক্ষ্য করছি সেটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ অনুশীলন পদ্ধতি বিচার করলে দেখা যায় পরিণতি সুশাসন ঐতিহাসিক ও বিশ্লেষণ ধর্মী, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনুশীলন পদ্ধতি হলো গাণিতিক ও তথ্য নির্ভর। তাই বলা যায় যে পরিণতি ও সুশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুশীলন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এরপর আসি স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে পরিণতি সুশাসন এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে সম্পর্ক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনের সব কার্যক্রম খুব সহজে সম্পাদন করা সম্ভব হয়। স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে দক্ষ অংশগ্রহণমূলক আধুনিক প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে। তথ্যের অবাধ প্রবাহ শাসন ব্যবস্থাকে নাগরিকের কাছে সহজে ও সময় উপযোগী করে তোলে। সুতরাং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সুশাসন ও জবাবদিহিতামূলক প্রশাসন বাস্তবায়ন করা সম্ভব হয়। এখন আসি দৃষ্টিভঙ্গিগত দিক থেকে বৈসাদৃশ্য জানার চেষ্টা করি। পরিণতি সুশাসন নাগরিকের সুবিধা অসুবিধা, অধিকার, স্বাধীনতা, ন্যায় বিচার প্রাপ্তি, প্রতিষ্ঠা প্রভৃতি বিষয় নিয়ে নাগরিকতার দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মূল্যায়ন করে। অপরদিকে তথ্য প্রযুক্তিতে এ বিষয়গুলোকে তথ্য প্রযুক্তির দৃষ্টিভঙ্গির দিক থেকে বিচার বিশ্লেষণ করে। অর্থাৎ দৃষ্টিভঙ্গিগত দিক থেকে আমরা পরিণতি সুশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে আমরা বৈসাদৃশ্য খুঁজে পাই। এরপরে আসি বিশ্বজনীন তথ্য যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিণতি সুশাসন এবং তথ্য প্রযুক্তি কি ধরনের কাজ করে বা ভূমিকা রাখে। রাষ্ট্রীয় শাসন ও নাগরিকগণের স্যাটেলাইটের মাধ্যমে, ডিশ অ্যান্টেনার মাধ্যমে, দেশি বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে নানান ধরনের তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। ভিডিও কনফারেন্স, স্কাইপিতে কথোপকথন, ইবুক, এটিএম বুথে টাকা উত্তোলন ও বিভিন্ন বিল জমা দেওয়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া দেশ বিদেশের পত্রপত্রিকা, পুস্তক, জার্নাল, সাময়িকী পড়া, সেগুলো সংরক্ষণ, মোবাইল ও গাড়িতে জিপিএস ব্যবহার করে অবস্থান জানা, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে বিভিন্ন স্থান এবং ব্যক্তির অবস্থান নির্ধারণ, অফিসের কর্মচারীদের হাজিরা নিশ্চিত করা, ই ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজে লেনদেন প্রভৃতি সম্ভবপর হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। নিশ্চয়ই তোমরা বিশ্বজনীন তথ্য যোগাযোগ প্রযুক্তি যে কার্যক্রম সে সম্পর্কে বুঝতে পারলে এবং পরিণতি সুশাসনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বজনীন তথ্য যোগাযোগ ব্যবস্থা সম্পর্ক তৈরি করা হয়। এখন আমরা আসবো নেতিবাচক প্রভাব এর ক্ষেত্রে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা। পরিণতি সুশাসন জন্য নাগরিক জীবনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ে না। অর্থাৎ পরিণতি সুশাসনের জন্য নাগরিক জীবনে কোনো ধরনের প্রভাব পড়ে না, কারণ এটি সব সময় নাগরিকের কল্যাণে কাজ করে। অন্যদিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি নাগরিক কল্যাণে কাজ করলেও এইসব
কিছু নৈতিক প্রভাবের কারণে মানুষের ক্ষতি হয়, যেমন কম্পিউটার বা তথ্য প্রযুক্তি বিভিন্ন যন্ত্র ব্যবহারের ফলে চোখের উপর চাপ পড়ে, পিঠের সমস্যা হয়, মানসিক চাপ বৃদ্ধি পায়। তোমরা নিশ্চয় জানো পেটে আলসারের মতো নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এছাড়া সামাজিক যোগাযোগ স্যাটেলাইটগুলোতে অনেক সময় অশ্লীল প্রচারণার মাধ্যমে শিশু যুব সমাজ নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে। সুতরাং তোমরা অবশ্যই এই সমস্ত তথ্য প্রযুক্তির যন্ত্রপাতিগুলো সাবধানে ব্যবহার করবে এবং নিজে সচেতন হবে। এরপরে আসি ই গভর্নেন্স চালুর ক্ষেত্রে পরিণত সুশাসনের তথ্য প্রযুক্তির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ই গভর্নেন্স চালু করা হয়েছে, ফলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আন্তঃযোগাযোগ স্থাপন করা হয়েছে। ই সেবাগুলোর মাধ্যমে নাগরিক বিভিন্ন ধরনের দ্রুত সেবাগুলো, সরকারি দ্রুত সেবাগুলো পেয়ে থাকে, যেমন ই বিজনেস, ই এডুকেশন, ই সার্ভিস, ই গভর্নেন্স। এই বিষয়গুলো নিয়ে সরকার যে ধরনের পদক্ষেপ নেয় তা দ্রুত তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হয়। নাগরিকের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে পরিণত সুশাসন ও তথ্য প্রযুক্তির মধ্যে মিল রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরিণত সুশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাদৃশ্য বা মিল খুঁজে পাই, এবং কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে লেকচারটি জানবে এবং তোমরা অবশ্যই সৎ থাকবে, অবৈধ কোনো কাজে অংশগ্রহণ করবে না, ধূমপান থেকে বিরত থাকবে। আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি আমরা, আলোচনা শেষ পর্যায়ে। সবাইকে ধন্যবাদ। করোনাকালীন এই সময় তোমরা ঘরে থাকবে, নিজে সচেতন হবে, অন্যকে সচেতন করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা টেক্সট করবে, আর অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।